গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস বুকের ঘরে বন্দি আগুন। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। কুচি কুচি করে ঢেঁকির শাক কেটে তাতে পেঁয়াজ আর রসুন দিয়ে অল্প তেলে ভেজে নিলে এক থালা ভাত গোগ্রাসে খেয়ে নেওয়া যায়। কোম্পানি রেশনে যে চাল দেয় তা পেঁয়াজ রসুনের কল্যাণে খেতে মন্দ লাগে না। আকাশ ফর্সা হলেই ঝোলা নিয়ে কুলি লাইন থেকে বেরিয়ে নদীর ধারে চলে যেতে কার ভালো লাগে? এ তো আরিরও লাগে না, কিন্তু নদীর ধারে পৌঁছলেই প্রথম যে হাওয়ার ঢেউটা মুখে বুকে আলতো ছুঁয়ে যায়, তাতেই মনে ভালো লাগাটা ছটপট এসে যায়। ছোট নদী, চওড়ায় বড়জোর ৬০ কি ৭০ ফুট, তরতরিয়ে ছুটে যাচ্ছে ডুডুয়া নদীর বুকে মিশে যেতে। সে নদীর দুই পাড়ে ঢেঁকি শাকের গাছ দঙ্গল বেঁধে রয়েছে। পাতা ছিঁড়ে ছেঁড়া ঝোলায় ভরে ফেলতে হয় ঝটপট। তারপর চারধারে নজর বুলিয়ে নিঃসন্দেহ হয়ে প্রাতকৃত্য সেরে জলে ডুব দেয়, ১ ২ করে ৫ বার। এখন সাবান নয়, সাবান মেখে স্নান হয় বিকেল শেষে। সারাদিনের ক্লান্তি ঘাম ধুতে সাবানের দরকার হয়। ভেজা কাপড় ঠিকঠাক শরীরে জড়িয়ে এক ঝোলা ঢেঁকি শাক নিয়ে এতোয়ারি যখন ঘরে ফিরে আসে, তখন লাইনের ২-৪ জন মেয়ে ছেলে আর আধ রাত জাগা কিছু বুড়ো ছাড়া কেউ আশেপাশে নেই। ঝটপট শাড়ি পাল্টে চুলে চিরুনি বুলিয়ে শাক কাটতে বসে সে। খাওয়ার মানুষ ৩ জন। বাবা আম গাছ থেকে পড়ে সেই যে পা ভেঙেছিল, তারপর থেকে ঘরে বসে আছে। হাতে লাঠি নিয়ে চায়ের কারখানায় কাজ করা যায় না। একটু সুস্থ হয়ে যাওয়ার চেষ্টা করেছিল, খানিকটা হাঁটতেই মাথা ঘুরেছিল, শরীর ঝিমঝিম। মা এখনো কাজ করে যাচ্ছে, চা বাগানে দলের সঙ্গে পাতা তোলার কাজ। শরীর বেশ দুর্বল, প্রতিদিনের বরাদ্দ চায়ের পাতা তুলতে পারছে না। ঝুড়িতে পাতা নিয়ে যখন ফ্যাক্টরির সামনে ওজন করাতে হয়, তখনই দেখা যায় যা হুকুম তার চেয়ে অনেক কম পাতা তুলতে পেরেছে এতোয়ারির মা। বরাদ্দ পাতা না তুলতে পারলে মজুরির টাকা কমে যায়। পরপর ৩ দিন একই অবস্থা হলে পাতিবাবু ২ দিন বসিয়ে দেন। অপরাধীর গলায় এতোয়ারির মা বলে, খুব মাথা ঘুরেছে। এতোয়ারি একদিন জোর করে চা বাগানের হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে দেখিয়েছিল। নতুন আসা যুবক ডাক্তারবাবু প্রেশার দেখে বুকে পিঠে স্টেথো চেপে দেখে বলেছিলেন, ওষুধ দিচ্ছি, ৭ দিন বাড়িতে বিশ্রাম করতে হবে। ওষুধ শেষ করে ৭ দিন পরে এসো। এতোয়ারি বলেছিল, ১ দিন ২ দিন বিশ্রাম নিলে হয় না? ডাক্তারিটা করছে কে, আমি না তুমি? ডাক্তারবাবু রেগে গিয়েছিলেন। আপনি। তাহলে আমি যা বলছি তাই করো। মুখ নিচু করে ওষুধ নিয়ে চলে এসেছিল এতোয়ারি মায়ের সঙ্গে। মা কিছু বলে না, কিন্তু বাবাকে মাঝে মাঝে সহ্য করতে পারে না এতোয়ারি। পঙ্গু হয়ে যাওয়ার পর থেকে একটু একটু করে বাবার কথাবার্তা অন্যরকম হয়ে গিয়েছিল। মায়ের সঙ্গে সবসময় ঝগড়া তো করতই, তাকে অভিশাপ দেওয়া শুরু করল। মেজাজ যখন খুব খারাপ হতো, তখন যা মুখে আসে তাই বলা শুরু করল। আজ যখন ঢেঁকির শাকপাতা কাটা সবে শেষ হয়েছে, তখন বাবার গলা কানে এলো, তোর ছেলেবেলায় আমি কত কি কিনে এনে খাইয়েছি, তুই তার বদলে আমাকে মাগনায় তোলা ঢেঁকি শাক খাওয়াচ্ছিস রোজ? ছ্যা ছ্যা ছ্যা, খরচ করে বিয়ে দিলাম, এমন মেয়ে ছেলে তুই যে বছর না ঘুরতেই বর দূর দূর করে দাঁড়িয়ে দিল। হায় ভগবান, তুমি কেন যে আমাকে এই মেয়ে না দিয়ে একটা ছেলে দিলে না? বাবার দিকে না তাকিয়ে জবাব দিয়েছিল এতোয়ারি।
পয়সার লোভ দেখিয়েছিলে তাকে, তাই সে বিয়ে করেছিল। টাকা দাওনি, তাই মাতালটার মার খেয়ে বাঁচতে আমি পালিয়ে এসেছি। আমি না ফিরে এলে তো এতদিনে না খেয়ে শুকিয়ে মরতে। পাশ ফিরে শুয়ে মা চোখ বন্ধ করেছিল। এবার চিনচিনে গলায় বলল, দোহাই তোমাদের, চুপ করো। তুই কি পাগল হয়ে গেলি? আমি পাগল হলাম? বাবা কি বলছে শুনতে পাওনি? খেকে উঠল এতোয়ারি। মা উঠে বসল। আমার আর ভালো লাগে না। এত মানুষ চটপট মরে যায়, আমার কেন মরণ হয় না? ও ভগবান, তুমি কি নিষ্ঠুর! জানি জানি, সব জানি। বাবার গলা উপরে উঠল। নিজের নয়, তুমি আমার মৃত্যু চাইছো। এত লোক মরে যাচ্ছে, আমি কেন বেঁচে আছি, তাই না? ঠিক আছে, আমি এবার সব বলে দেব। এতদিন মুখ বন্ধ করেছিলাম, এবার মুখ খুলবো। পাশের বারান্দা ঘিরে রান্নার জায়গায় চলে এলো এতোয়ারি। একটু কেরোসিন ঢেলে উনুনের কাঠ জেলে ঢেঁকি শাক রাঁধতে শুরু করলো। তারপর ভাত ডাল রান্না করে সেগুলো পেটে দিতে হবে। দিয়ে রাতের রুটি আর গুড় ঠোঙায় নিয়ে শাড়ি পাল্টে ছুটতে হবে কাজে। কাজটা পাইয়ে দিয়েছিলেন ডাক্তারবাবুর বউ। কপাল ছাড়া আর কি বলবে। নদীতে বাসন মাজতে গিয়েছিল সে দুপুর পার করে। তখনও রোদ ছিল চড়া। হঠাৎ বাচ্চার গলা কানে আসতেই চোখ তুলে দেখতে পেয়েছিল ওপারে মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে বছর আড়াইয়ের শিশু। চোখাচোখি হতেই মা মিষ্টি হাসলেন। নদীর ওপারে জঙ্গলের শেষে কোয়ার্টার্সের চা বাগানে যেসব বাবু কাজ করেন তারা থাকেন। তাদের একপাশে ডাক্তারবাবুর কোয়ার্টার্স। ওই মহিলাকে ডাক্তারবাবুর কোয়ার্টার্সের বারান্দায় কয়েকবার দাঁড়িয়ে থাকতে দেখেছে সে। তাই আজ বুঝতে অসুবিধা হলো না যে উনি ডাক্তারবাবুর বউ। বাসন মাজা থামিয়ে বাচ্চাটাকে যখন কিছু বলতে যাচ্ছিল এতোয়ারি, তখন চিলটা দ্রুত নেমে এলো নদীর উপর। কিছু বোঝার আগেই দুই পা দিয়ে একটা ছোট মাছ তুলে নিয়ে উড়ে গেল ওদিকের গাছের ডালে। আর তাকে দেখে বাচ্চাটা এমন উত্তেজিত হলো যে সে মায়ের হাত ছাড়িয়ে এগিয়ে যেতে চাইল। এতোয়ারি দেখল টাল সামলাতে না পেরে ছোট্ট শরীরটা ঝুপ করে জলে পড়ে গিয়ে হাবুডুবু খেতে লাগলো। বাচ্চার মা চিৎকার করে জলে নামার চেষ্টা করলেও ছেলের শরীরকে তখন নদীর স্রোত নাগালের বাইরে নিয়ে গিয়েছে। আর দেরি না করে লাফিয়ে জলে শরীর ভাসিয়ে বাচ্চাটাকে ধরতে পারল এতোয়ারি। এর মধ্যে পেটে জল ঢুকে যাওয়ায় বাচ্চাটা হাঁসফাঁস করছে। তাড়াতাড়ি নদীর পাড়ে উঠে ওকে নিজের কোলের উপর উপুর করে শুয়ে দিয়ে পিঠে আস্তে আস্তে চাপ দিতেই মুখ থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এলো। তখন বাচ্চাটাকে সোজা করে বসাতে তার গলা থেকে কান্না বের হলো। ততক্ষণে ওর মা কাঁদতে কাঁদতে ছুটে এসে বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন। এতোয়ারি হেসে বলল, আর ভয় নেই, জল বেরিয়ে গিয়েছে। মায়ের কোলে গিয়ে শান্ত হতে বাচ্চাটা সময় নিল। আর একবার জল তোলার পর সে মায়ের কাঁধে মুখ লুকোলো। এতোয়ারি বলল, আর ভয় নেই, ও এখন ভালো আছে। ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে ডাক্তারের স্ত্রী বললেন, তোমাকে কি বলে ধন্যবাদ দেব জানি না, তুমি আমার ছেলের জীবন বাঁচিয়ে দিলে। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকলাম। ছি ছি, এ কি বলছেন? আমি যা করেছি তা যে কোনো মানুষ করত। আপনি এভাবে বলবেন না। হাত জোর করল এতোয়ারি। বাচ্চা এবার মুখ তুলল। এতোয়ারি বলল, ওর জামা প্যান্ট ভিজে গিয়েছে, ওগুলো খুলে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যান। তোমার নাম কি? আমার নাম এতোয়ারি। এতোয়ারি, তুমি একটু পরে আমার বাড়িতে আসতে পারবে? ওর বাবা হলেন ডাক্তারবাবু। বুঝতে পেরেছি, আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই যাব। এতোয়ারি বলতেই মহিলা শিশুকে নিয়ে দ্রুত তাদের কোয়ার্টার্সের দিকে চলে গেলেন জঙ্গলের মধ্য দিয়ে। বিকেল বিকেল এতোয়ারি চলে এসেছিল।
জিজ্ঞাসা করে ডাক্তারবাবুর কোয়ার্টার্সে পৌঁছতে কোনো অসুবিধেও হলো না। গেটের সামনে দাঁড়াতেই বারান্দার দরজায় এসে দাঁড়ালেন ডাক্তারবাবুর বউ। এসো এতোয়ারি, এখানে এসে বসো। এতোয়ারির এবার বেশ সংকোচ হচ্ছিল। বারান্দায় উঠে সে জিজ্ঞাসা করল, ছেলে কোথায়? কাজের লোকের সঙ্গে বেড়াতে গিয়েছে। এতোয়ারি, তুমি আজ যে উপকার করেছ তা আমি জীবনে ভুলতে পারবো না। আমার ছেলেটাকে তুমি আজ বাঁচিয়ে দিয়েছ। ডাক্তারবাবুর বউ বলল, না না, একটা বাচ্চা ডুবে যাচ্ছে, তাকে বাঁচাবার চেষ্টা করব না? এতোয়ারি বারান্দায় রাখা একটা মোড়ায় বসল। সামনের চেয়ারে বসে ডাক্তারবাবুর স্ত্রী ওকে জিজ্ঞাসা করলেন, তুমি নিশ্চয়ই চা বাগানের চাকরিতে আছো? কোথায় কাজ করো, বাগানে না ফ্যাক্টরিতে? মাথা নাড়ল এতোয়ারি, না মেমসাব, আমি চাকরি করি না। ওমা, কেন? ডাক্তারবাবুর স্ত্রী অবাক হলেন। আমার মা পাতে তোলে। এক ফ্যামিলি থেকে একজনই পাতে তোলার কাজ করতে পারে। ফ্যাক্টরিতে নাকি কোনো কাজ খালি নেই। তোমার বিয়ে হয়নি? একটু চুপ করে এতোয়ারি বলল, হ্যাঁ হয়েছিল। হয়েছিল মানে? তোমার স্বামী নেই? আছে। থাক ওসব কথা। এই সময় সাইকেলের বেল শোনা গেল। ডাক্তারবাবুর স্ত্রী বললেন, ওই যে ডাক্তারবাবু এসে গিয়েছেন। কথাটা কানে যেতেই এতোয়ারি উঠে দাঁড়ালো। সাইকেল ভেতরে ঢুকিয়ে ডাক্তারবাবু সিঁড়িতে পা দিতেই তার স্ত্রী বললেন, এর কথা তোমাকে তখন বলেছিলাম। ওর নাম এতোয়ারি, আমি ওকে আসতে বলেছিলাম। আচ্ছা। ডাক্তারবাবু বললেন, কোন লাইনে থাকো তুমি? 2 নম্বর লাইন। তুমি আমাদের খুব বিপদ থেকে রক্ষা করেছ। বেচারার কোনো চাকরি নেই, তুমি একটু দেখো না। বেশ আন্তরিক গলায় বললেন ডাক্তারবাবুর স্ত্রী। ডাক্তারবাবু সব খবর নিলেন। বাবা কি করে, স্বামী এই বাগানে কাজ করে কিনা, মা বাগানের কাজে আছে, এসব। যে শুনলেন বিয়ে হয়েছিল, স্বামী তেলিপাড়া চা বাগানে চাকরি করে, কিন্তু 3,000 টাকা পণ চেয়ে না পেয়ে মেরে তাড়িয়ে দিয়েছিল বউকে। অমনি গম্ভীর হয়ে গেলেন। বললেন, থানায় গিয়ে ডায়েরি করেছ? মাথা নেড়ে না বলল এতোয়ারি। ডাক্তারবাবুর স্ত্রী ভেতরে চলে গেলেন। ফিরে এসে কয়েকটা 10 টাকার নোট এগিয়ে ধরলেন। কিছু মনে করো না, এ টাকা রাখো, মিষ্টি কিনে খেও। দ্রুত মাথা নাড়ল এতোয়ারি। না না, ওইটুকু বাচ্চাকে জল থেকে তুলেছি বলে আমি যদি টাকা নেই তাহলে আমার নরকেও জায়গা হবে না। হ্যাঁ আচ্ছা, আমি আসছি। মাথা নিচু করে বেরিয়ে এসেছিল এতোয়ারি। কিন্তু তার ঠিক 3 দিন পরে একটা লোক এসে বলল, তোমাকে ডাক্তারবাবু আজই হাসপাতালে গিয়ে দেখা করতে বলেছেন। সে অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কেন? লোকটা জবাব দিতে পারেনি, কিন্তু ঘরে বসে বাবা চেঁচিয়েছিল, যা যা, গিয়ে আমার জন্য ওষুধ নিয়ে আয়, আমার সারা শরীরে ব্যথা। তোর মাকে বললে তো সে শুনতেই চায় না। যাব না করেও হাসপাতালে গিয়েছিল এতোয়ারি। ডাক্তারবাবু তখন হাসপাতালে ছিলেন না। তাকে দেখে বড় নার্স বললেন, তোর কপাল ভালো। কিরকম ভালো তা আমি জানি, এতোয়ারি বলেছিল। তার মানে কি জানিস? বিয়ের পর যদি তোমার স্বামী টাকার জন্য মেরে বাপের বাড়ি পাঠিয়ে দিত তাহলে বুঝতে কপাল কিরকম ভালো। বড় নার্স কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেছিলেন, রাত তো চিরকাল থাকে না, একসময় ভোর হয়, অন্ধকার সরিয়ে আলো ফোটে, বুঝলি? বলে অন্যদিকে চলে গেলেন। ডাক্তারবাবু এলেন ঘণ্টাখানেক পরে। তার ডাক পড়ল ঘরে। বেশ ভয় লাগছিল, সেই সঙ্গে কৌতূহলও। তাকে দেখে ডাক্তারবাবু বললেন, তুমি কাজ করবে?
এতোয়ারি হতভম্ব হয়ে তাকালো। এরকম প্রশ্ন সে কল্পনাতেও ভাবতে পারেনি। চট করে হ্যাঁ বা না বলার হুঁশ তার হলো না। ডাক্তারবাবু বললেন, আমি বড় সাহেবের সঙ্গে কথা বলেছি। যে মেয়েটি এখানে কাজ করত সে বিয়ের পর অসমের চা বাগানে চলে গিয়েছে। আমার ওর জায়গায় একজনকে দরকার। ততক্ষণে সাহস ফিরে পেয়েছে, সেই সঙ্গে আনন্দ। এতোয়ারি বলল, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। তোমাকে বড় নার্স দিদি বুঝিয়ে দেবে কি করতে হবে। ডাক্তারবাবু কথা বলার মধ্যে বড় নার্স ঘরে ঢুকলেন। ডাক্তারবাবু বললেন, দেবী, তুমি ওকে কি কি কাজ করতে হবে তা দেখিয়ে দাও। একদিনে নয়, 2-3 দিনে ও কাজগুলো যদি ঠিকঠাক বুঝে নিতে পারে তাহলে ওকেই রাখতে চাই। আপনি যেমন বলবেন। বড় নার্স নিজে নেপালি হলেও ভালো বাংলা বলেন। ডাক্তারবাবু বললেন, ঠিক আছে, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো। ইনি যেমন বলবেন ঠিক সে মতো কাজ করবে। যাও। এতোয়ারে ডাক্তারবাবুর ঘর থেকে বেরিয়ে এসেছিল। কাজটা শুরু হয়েছিল নার্সদের সাহায্যকারী হিসেবে। সেই সঙ্গে এই ছোট্ট হাসপাতালের 5খানা বেডের চাদর পাল্টানো থেকে রোগীদের যাবতীয় সেবার কাজ করা। সকাল 7টায় হাসপাতাল আসতে হতো, ছুটি পেত সন্ধে 7টায়। 12 ঘন্টার কাজ, কিন্তু একটুও খারাপ লাগতো না এতোয়ারির। উল্টে মনে হতো হাসপাতালের কাজ পেয়ে সে বেঁচে গেছে। দুপুরের খাবার হাসপাতাল থেকেই পাওয়া যেত। সবাই বলতো খুব খারাপ রান্না, কিন্তু এতোয়ারির তা মনে হতো না। ভাত, ডাল আর আলুর তরকারি তো খেতে পাচ্ছে। সাহায্য তো পানসে হোক, বিনা পয়সায় কে দিচ্ছে তাকে? বিকেলে বিনে পয়সায় 1 গ্লাস চা আর একটা বিস্কুট। সন্ধ্যা 7টায় লাইনে ফিরেই উনুন ধরিয়ে ভাত, আলু সেদ্ধ রাঁধতে হতো। কোনো দিন মা রেঁধে রাখত বলে জামাকাপড় নিয়ে চলে যেতে হয় নদীতে। ঘাটে বসে চারপাশে অন্ধকার শুয়ে নিতে, দৃষ্টি ঠিক করতে সময় লাগত। আর চাঁদের রাত হলে মন কি ভালোই না হয়ে যেত। আকাশ থেকে যেন রূপোর স্রোত নেমে আসছে পৃথিবীতে। সমস্ত চরাচর যেন ভাতের ফ্যানের মতো রূপের গমকে ফুলে ফেপে উঠছে। ছোট্ট নদীর দুরন্ত ঢেউগুলোয় সেই আলো এমনভাবে মাখামাখি হয়ে গিয়েছে যে চোখ ফেরানো মুশকিল হয়ে ওঠে। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকলে বুক টনটন করে ওঠে এতোয়ারি। আঙুল চলে যায় বাঁ চোখের উপরে। ভ্রু ঘেঁষে 1/2 ইঞ্চি উঁচু হয়ে থাকা আপ তার শত্রু। এই শত্রুটাকে কপালে বয়ে বেড়াতে হচ্ছে। তার বর বলেছিল, তোর বাপ বলেছিল ওই আপ সমেত বিয়ে করলে যে টাকা দেবে তার অর্ধেকও দেয়নি। এতদিন চুলের মুঠো ধরেছি, পিঠে লাঠি মেরেছি, এবার তোর ওই আব ফাটিয়ে দেব। তোর বাপ যদি ওই আবের দাম দিতে না পারে তাহলে আবের সঙ্গে সঙ্গে তুইও খতম হয়ে যাবি। 7 দিনের মধ্যে তোর বাপ যদি আব বাঁচাতে টাকা না দেয় তাহলে আমাকে দোষ দিবি না। চোখ খোলা, বাইরে ঝিলিক দেওয়া জ্যোৎস্না, কিন্তু এতোয়ারির কোনো হুঁশ নেই। ঘাটে বসে আছে পাথর হয়ে। জল ছেড়ে কাঁকড়ার দল যখন খাবার খুঁজতে পারে উঠে এলো, তখনও তার হুঁশ নেই। হঠাৎ শরীরে ঝাঁকুনি লাগলো। ধড়মড়িয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে সে চাঁদের আলোয় মাকে দেখতে পেল। দেখামাত্র দুহাতে মায়ের জীর্ণ শরীরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল এতোয়ারি। সেই কান্নার শব্দ কানে যেতেই কাঁকড়াগুলো দৌড়তে লাগলো নদীর জলের দিকে। একটা রাত পাখি চিৎকার করে উড়ে গেল সামনের গাছের ডাল থেকে। মেয়ের কাঁপতে থাকা শরীর দুহাতে জড়িয়ে ধরে শেষ পর্যন্ত মা নিজেকে আর সামলাতে পারল না। তার গলা থেকেও কান্না বের হলো। চতুর্দশীর চাঁদ তখন এক ফালি সাদা মেঘের আড়ালে ছটফট করছে। মাইনে পাওয়ার আগেই ঘটনাটা ঘটে গেল।
জলপাইগুড়ি শহর থেকে সিভিল সার্জন সাহেব এসেছিলেন বানারহাটে। যাওয়ার সময় চা বাগানের হাসপাতালে ম্যানেজারের আমন্ত্রণে কিছুক্ষণের জন্য এসেছিলেন। ডাক্তারবাবু আর ম্যানেজারের সঙ্গে ভদ্রলোক হাসপাতালটা ঘুরে দেখলেন। তখন সকাল 10টা। হাসপাতালের আউটডোরে ততক্ষণ জনাতেরিশেক মানুষ তাদের নানা রকমের অসুখ নিয়ে হাজির হয়েছে। ওই সময় সিভিল সার্জনের চোখ গেল এতোয়ারির দিকে। ছোট নার্স একটি মেয়ের পায়ে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছিল। তাকে সাহায্য করছিল এতোয়ারি। সিভিল সার্জন ম্যানেজারকে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, ওই মেয়েটি কি এখানে কাজ করে? ম্যানেজার সাহেব ডাক্তারবাবুর দিকে তাকালেন। ডাক্তারবাবু মাথা নাড়লেন। হ্যাঁ, ওই মেয়েটি কিছুদিন আগে হেল্পার হিসেবে কাজ শুরু করেছে। খুব কাজের মেয়ে। সিভিল সার্জন বললেন, মেয়েটিকে এখানে আসতে বলুন তো। ডাক্তারবাবু কাছে গিয়ে এতোয়ারিকে সঙ্গে নিয়ে এলেন। এতোয়ারি কপালে হাত ছুঁয়ে সবাইকে নমস্কার করল। ভাঙা হিন্দিতে সিভিল সার্জন জিজ্ঞাসা করলেন, তোমার কপালে এটা কবে থেকে হয়েছে? মাথা নিচু করে ভাবল এতোয়ারি। তারপর মাথা নেড়ে বলল, জানি না, মনে নেই। ভদ্রলোক হাত বাড়িয়ে এতোয়ারির ভ্রুর উপরের আঁপটাকে পরীক্ষা করলেন। তারপর গম্ভীর মুখে ডাক্তারবাবুকে ইংরেজিতে বললেন, তোমার কি মনে হয়নি এটা বেশি দিন রেখে দিলে এই বেচারার প্রাণ সংশয় হতে পারে? হ্যাঁ স্যার, মনে হয়েছিল, কিন্তু আমাদের এখানে ওটা অপারেশন করা সম্ভব নয়। এরা এত গরিব যে শহরে গিয়ে নিজেদের উদ্যোগে অপারেশন করাতেও পারবে না। ডাক্তারবাবু বললেন, ওর বাবা মা আছে? সিভিল সার্জন জিজ্ঞাসা করলেন। উত্তরটা এতোয়ারির কাছ থেকে জেনে নিয়ে জানালেন ডাক্তারবাবু, আমার মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ওটা অপারেশন করে বাদ দেওয়া দরকার। কিছুদিন পর আর অপারেশন করাও যাবে না। আপনারা যদি মেয়েটিকে বাঁচাতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব জলপাইগুড়ির হাসপাতালে পাঠিয়ে দিন। সিভিল সার্জন বললেন। ভদ্রলোক চলে যাওয়ার পর ম্যানেজার সাহেব ডাক্তারবাবুকে ডেকে বললেন, আমি স্থির করেছি মেয়েটির অপারেশনের ব্যাপারে কোম্পানিকে অনুরোধ করব সাহায্য করতে। এটা প্রচার হলে সবাই জানবে আমরা শ্রমিকদের সঙ্গে মানবিক ব্যবহার করি। আপনি ওর বাবা মায়ের সঙ্গে কথা বলুন, ওরা অনুমতি দিতে ওকে জলপাইগুড়িতে পাঠিয়ে দেব। ঠিক আছে, কিন্তু আমি লক্ষ্য করেছি বেশিরভাগ শ্রমিক অপারেশনে ভয় পায়। যদি ওর বাবা মা রাজি না হয়? ডাক্তারবাবু বললেন, ওরা রাজি না হলেও মেয়েটি যদি রাজি থাকে তাহলে ওকে জলপাইগুড়িতে সিভিল সার্জনের অফিসে পাঠিয়ে দিন। কেউ কিছু বললে তাকে বলবেন আমার সঙ্গে কথা বলতে। ম্যানেজার গম্ভীর হয়ে বললেন, বাবা আসেনি, বাবার পক্ষে আসা সম্ভবও ছিল না। মা এসেছিল। ডাক্তারবাবুর প্রস্তাব শুনে জিজ্ঞাসা করেছিল, অপারেশন হলে ও কি মাইনে পাবে? অবাক হয়ে তাকিয়েছিলেন ডাক্তারবাবু, তারপর মাথা নেড়েছিলেন। আমি ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলবো যাতে ওকে টাকা দেওয়া হয়। ম্যানেজার সাহেবের নির্দেশে পাতিবাবু এতোয়ারি আর তার মাকে নিয়ে জলপাইগুড়ি শহরে চলে গেলেন। যাওয়ার আগে এতোয়ারির বাবাকে হাসপাতালে নিয়ে আসা হলো। মেয়ে সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত পঙ্গু মানুষটা হাসপাতালের এক কোণে থাকবে। এর ব্যবস্থা না করলে এতোয়ারির মা মেয়ের সঙ্গে যেতে চাইছিল না। 3 দিন পরে অপারেশন হলো। এই 3 দিন এতোয়ারিকে যখন ওষুধপত্র বা ইঞ্জেকশন দেওয়া হতো তখন ওর মা পাশে থাকত। কিন্তু এতোয়ারি লক্ষ্য করছিল দ্বিতীয় দিন থেকেই মায়ের চালচলনে একটু একটু করে পরিবর্তন আসছে, কথাবার্তাতেও। হাসপাতালের খাবার খাওয়া, হাসপাতালেই মেয়ের খাটের পাশে মেঝের ওপর চাদর পেতে শোয়া, হাসপাতালের বাথরুম ব্যবহার করে মা বাকি সময়টা প্রাথমিক আড়ষ্টতা কাটানোর পর ঘুরে ঘুরে বেড়াত। কোন মহিলা কি অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তা যেমন তার একদিনে জানা হয়ে গিয়েছিল, তেমনই তার মেয়েকে সবচেয়ে বড় ডাক্তার নিজে অপারেশন করতে হাসপাতালে নিয়ে এসেছেন
এই খবর সবাইকে জানিয়ে দিয়ে সে খুব তৃপ্তি পেয়েছিল। দ্বিতীয় দিনের বিকেলে এতোয়ারির মনে হচ্ছিল মাকে একটু অন্যরকম দেখাচ্ছে। ঠোঁটে হাসি ফুটিয়ে কথা বলছে, একটু যেন ছটফটে। কয়েকবার একই কথা বলল, তুই একদম ভয় পাবি না, ডাক্তারবাবু তোকে ঠিক করে দেবে, আর কেউ তোকে খারাপ দেখতে বলতে পারবে না। অপারেশনের দিন একটুও ভয় পাচ্ছিল না এতোয়ারি। সবাই বলতো যদি তার কপালের এই ঢিবিটা আচমকা ফেটে যায় তাহলে সঙ্গে সঙ্গে সে মরে যাবে। ডাক্তারবাবুরা যদি আপটাকে যত্ন করে সারিয়ে দিতে পারে তাহলে আর সেই ভয় থাকবে না। বাড়িতে যে ঘষা আয়না আছে তাতে নিজের যে মুখ দেখতে সে অভ্যস্ত, তাতে আপ চোখে সওয়া হয়ে গিয়েছে। ওই আপ অপারেশনের পর সে মারা গেল না, এমন হলে তার মুখটা কিরকম দেখাবে সে কল্পনা করতে চেয়েও নাগাল পায়নি। অপারেশনের আগে অনেক ওষুধ, কয়েকটা ইঞ্জেকশনের যন্ত্রণা দাঁতে দাঁত চেপে সহ্য করেছিল এতোয়ারি। পাশে দাঁড়িয়ে মা বারবার বলছিল, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। অপারেশনের পর কতক্ষণ বাদে তার জ্ঞান ফিরে এসেছিল সে জানে না। মুখে মাথায় ব্যথা। চোখ খুলে তাকাতেই নার্সের ঝাপসা মুখ দেখতে পেল। নার্সের গলা কানে এলো, শরীর খারাপ লাগছে, ব্যথা হচ্ছে? কথা না বলে মাথা নেড়ে হ্যাঁ বলল এতোয়ারি। মিনিটখানেক বাদে বাঁ হাতের কবজির কিছুটা উপরে সূচ ফুটানোর ব্যথা অনুভব করল সে। মুখ থেকে যন্ত্রণার শব্দ ছিটকে বেরিয়ে এলো, কিন্তু নার্স ব্যথার জায়গাটা মালিশ করে দিতে না দিতেই কিরকম ঘোল লাগলো, আর কিছু মনে নেই। যখন চেতনা এলো তখন মায়ের গলা শুনতে পেল, বাবা কতক্ষণ ধরে তুই ঘুমালি, এখন কিরকম লাগছে? বড় শ্বাস নিল এতোয়ারি। ভালো। তারপর মনে পড়তেই হাত তুলে কপাল স্পর্শ করে বুঝতে পারল তার কপাল ঢেকে রাখা হয়েছে। নার্স এগিয়ে এলো, হাত দিও না, তোমার যে জায়গায় অপারেশন হয়েছে সেটা ব্যান্ডেজে ঢাকা আছে। সেই বিকেলে মা দুঃখী দুঃখী মুখ করে বলল, এরা আমাকে চলে যেতে বলছে। মানে? অবাক হলো এতোয়ারি। এরা বলছে তোর অপারেশন ভালোভাবে হয়ে গেছে, তাই আর আমার এখানে থাকার দরকার নেই, তোকে আরো 7 দিন এখানে রেখে বাগানে পাঠিয়ে দেবে এরাই। কিন্তু আমি এখন যেতে চাই না, আমি তোর সঙ্গে ফিরে যেতে চাই। মা কাঁদো কাঁদো গলায় বলল। কি বলবে বুঝতে পারছিল না এতোয়ারি। মা বলল, জীবনে এত আরাম, এত আনন্দে আমি কখনো থাকিনি রে। তোর বাবা আমাকে কোনোদিন এত শান্তি দেওয়ার কথা ভাবেওনি। আমি যদি আরো কটা দিন এখানে থেকে তোকে নিয়ে ফিরে যাই তাহলে এদের কত ক্ষতি হবে। তুমি ওদের বলেছ? কেউ শুনতেও চাইছে না। মা কেঁদে ফেলল। এই সময় নার্স প্রায় দৌড়ে কাছে এসে বলল, যাও যাও বাইরে যাও, সিভিল সার্জন সাহেব আসছেন, এখন এখানে থেকো না। মা কিছু বলার আগে একজন আয়া তাকে ধরে বাইরে নিয়ে গেল। একটু পরে সিভিল সার্জন এলেন, সঙ্গে কয়েকজন ডাক্তার এবং হেড নার্স। ইশারায় এতোয়ারিকে দেখিয়ে দিলে সিভিল সার্জন খাটের পাশে এসে ভাঙা হিন্দিতে জিজ্ঞাসা করলেন, এখন কেমন আছো? এত লোক দেখে ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল এতোয়ারির। তার গলা দিয়ে স্বর বের হলো না। সিভিল সার্জন ইশারা করলে হেড নার্স ব্যান্ডেজ খুলে দিলেন। জায়গাটা ভালো করে পরীক্ষা করে মাথা নাড়লেন সিভিল সার্জন। তার ঠোঁটে হাসি ফুটল, বললেন, গুড। যে ডাক্তারের অধীনে এতোয়ারের চিকিৎসা হচ্ছে তিনি প্রেসক্রিপশন দেখালেন। কী কী ওষুধ দেওয়া হচ্ছে দেখে খানিকটা কথা বলে সিভিল সার্জনের নির্দেশে আবার ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলো। ভদ্রলোক ভাঙা হিন্দিতে বললেন, আর 7 দিন পরে বাড়িতে যেতে পারবে।
এতোয়ারের গলা থেকে শেষ পর্যন্ত শব্দ বের হলো। সিভিল সার্জন জিজ্ঞাসা করলেন, ইয়েস, কিছু বলবে? আমার মা মা যদি আমার সঙ্গে থাকে। কথা শেষ করতে পারল না সে। বড় ডাক্তারের সঙ্গে আলোচনা করে ঘাড় নাড়লেন সিভিল সার্জন। ওয়েল, ঠিক আছে, তোমার মা থাকতে পারে। দলটা চলে যাওয়ার পরেই মা ছুটে এলো। হাঁটু গেড়ে বসে দুহাতে মেয়েকে জড়িয়ে ধরে বলল, আমাকে যেতে হবে না রে, ওরা আমাকে থাকতে দেবে। উফ, আরও কয়েকটা দিন এখানে থাকতে পারবো রে। চা বাগানের গাড়ি ওদের হাসপাতালে পৌঁছে দিয়েছিল অপারেশনের জন্য। এখন কয়েকটা দিন কী কী ওষুধ খেতে হবে তা বুঝে নিয়ে বাগানে ফিরে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে কোনো গাড়ি দেখতে পেল না। পাতিবাবু তাদের পৌঁছে দিতে এসেছিলেন, তিনিও আসেননি। এই সময় যে ডাক্তারবাবু দুবেলা তার দেখাশোনা করছিলেন, তিনি ওদের দেখতে পেয়ে সমস্যার সমাধান করলেন। জলপাইগুড়ি থেকে চা বাগানের বাজারে যে বাস যায় তার ভাড়ার পয়সা হাতে গুঁজে দিলেন। চা বাগানের বাজারে বাস পৌঁছল ভর দুপুরে। চেনা জায়গা, চেনা পথ। এতোয়ারিরা প্রথমে চা বাগানের ভেতরে হাসপাতালের দিকে এগোলো। বাগানের মুখেই বঙ্কু সর্দারের সঙ্গে দেখা। বঙ্কু সর্দার মাকে জিজ্ঞাসা করল, আরে মেয়ে কেমন আছে? মা হেসে বলল, এই তো পাশে আছে, ওকে জিজ্ঞাসা করো। বঙ্কু সর্দারের চোখ বড় হয়ে গেল। কি আশ্চর্য, ওর মুখ যে একদম পাল্টে গিয়েছে। মা বলল, হ্যাঁ, অপারেশনের পর এরকম দেখাচ্ছে। ওই টিউমারটা সব ঢেকে রেখেছিল। মাথা নাড়ল বঙ্কু সর্দার। ঠিক ঠিক, কিন্তু শুধু মেয়ে না, মায়েরও পরিবর্তন হয়েছে নাকি? মা ঠোঁট উল্টালো। কি যে বলো, আমার পরিবর্তন হবে কেন? তোমাকে একটু অন্যরকম দেখাচ্ছে। কী রকম? হাসল এতোয়ারির মা। কথার জবাব না দিয়ে মাথা নাড়তে নাড়তে চলে গেল বঙ্কু সর্দার। এই সময় চা বাগান ঝিমিয়ে থাকে। বাগানের ভেতর নুড়ি বেছানো রাস্তাগুলো চুপচাপ ঘুঘুর ডাক শোনে। মা এবং মেয়ে পথটা হেঁটে চলে আসে ছোট্ট হাসপাতালের সামনে। এখন ডাক্তার দেখাতে আসা রোগীদের ভিড় নেই, কিন্তু বারান্দায় পা দিতেই ছোট নার্স চোখ বড় করে এগিয়ে এলো। হোমা, তুই তো একদম অন্যরকম হয়ে গিয়েছিস রে। ছোট নার্স কাছে এসে এতোয়ারির চিবুক তুলে ধরে ভ্রুর দিকে তাকালো। পাতলা তুলোর ওপর একটা ব্যান্ডেজ বাঁধা রয়েছে। ছোট নার্স বলল, বাহ, তোর আপটা একদম চলে গেছে। ব্যান্ডেজ খোলার পর তোকে খুব সুন্দর দেখাবে রে। ভিড় জমে গেল এতোয়ারিকে ঘিরে। বড় নার্স বললেন, তোমরা এখন বাড়িতে চলে যাও, কাল সকালে এসে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবে। কিন্তু বেঁকে বসেছিল এতোয়ারির বাবা। মাথা নাড়তে নাড়তে বলে উঠল, ধুর, এ আমার মেয়ে না, বউ কোথা থেকে কাকে ধরে এনেছে। ছোট নার্স হাসি চাপতে চাপতে জিজ্ঞাসা করেছিল, ভালো করে তাকিয়ে দেখো, পাশে যে দাঁড়িয়ে আছে সে তোমার বউ কি না? বউ ছিল, এখন নেই, গম্ভীর গলায় বলল লোকটা। চোখ কপালে উঠল ছোট নার্সের। সে কি, কেন? শহরে গিয়ে ও একদম বদলে গিয়েছে, দেখছো না, শহরের মেয়ের মতো শাড়ি পরেছে। যার অত বড় মেয়ে সে কেন ওভাবে শাড়ি পরবে? হাসপাতাল ছেড়ে যেতে চাইছিল না লোকটা। দুবেলা পেট ভর্তি খাবার, সকাল বিকেল চা বিস্কুট, মেঝেতে শুতে হলেও মাথার নিচে বালিশের আরাম ছেড়ে লাইনের ঘরে যাবে না বলে প্রায় বিদ্রোহ করে বসেছিল। তাকে অনেক বুঝিয়ে রিকশায় চাপিয়ে মেয়ে বউর সঙ্গে বাড়ি পাঠানো হলো। সেই রাতে এতোয়ারি মায়ের অন্য রূপটা প্রথম দেখল। বিকেলে আসার সময় ছোট নার্স যে রুটি তরকারি দিয়েছিল তাতে ওদের রাতের খাবার হয়ে যেত, কিন্তু ঘরে আসার পর থেকেই বাবা গালাগাল শুরু করেছিল। অপারেশনের পর এতোয়ারির চেহারা বদলে গিয়েছে।
এই খবরটা চাউর হওয়ায় লাইনের অনেকেই দেখতে এসেছিল। তাদের দেখে গলা আরও ওপরে উঠেছিল। সে বারবার বলতে লাগলো, তার মেয়েকে শহরে নিয়ে গিয়ে একটা খারাপ মেয়ে মানুষকে ঘরে নিয়ে এসেছে তার বউ। শুধু তাই নয়, নিজের সাজগোজও খারাপ মেয়ের মতো করে ফেলেছে। সে চিৎকার করে সবাইকে চলে যেতে বলেছিল সামনে থেকে। মহল্লার লোকজন চলে গেলেও চিৎকার থামছিল না। এবার তার লক্ষ্য এতোয়ারির মা। সে শহরে গিয়ে নিজের চরিত্র নষ্ট করেছে। নইলে শাড়ি পরার ধরন আর চুল বাঁধার কায়দা বদলে যাবে কেন? গালাগালি দিতে দিতে যখন তার মধ্যে অশ্লীল শব্দ ঢুকে গেল, তখন এতোয়ারির মা উঠে দাঁড়ালো। তার চোখ বিস্ফারিত, ঠোঁট কামড়ে ধরেছে। এতোয়ারি মায়ের এই রূপ কখনো দেখেনি। গলা ফাটিয়ে মা ধমকালো, চুপ! ধমকাচ্ছিস? আমাকে ধমকাচ্ছিস? মেরে হাড় ভেঙে দেব। শহরে গিয়ে তোর গায়ে অনেক তেল জমেছে দেখছি। উঠে বসল বাবা। এতরের মা ছুটে গিয়ে ঘরের এক কোণে পড়ে থাকা উনুন ধরানোর জ্বালাকাঠ তুলে নিয়ে এসে বাবার শরীরে এলো পাথারি মারতে লাগল। এতোয়ারে চিৎকার করে মাকে থামাতে চাইলেও তা মায়ের কানে ঢুকছিল না। বাবার কাঁধে পিঠে পাগলের মতো আঘাত করতে করতে হাঁপিয়ে পড়ল মা। দুহাতে নিজের মাথা আগলে বসেছিল বাবা। মার খাওয়ার পর থেকেই তার চিৎকার বন্ধ হয়েছিল। মার খাওয়ার সময় তার শরীর থরথর করে কাঁপছিল। শেষ পর্যন্ত পাশ ফিরে শুয়ে পড়ল মাথা দুহাতে চেপেই। চালাকাঠ ফেলে দিয়ে মা টলতে টলতে ঘরের অন্য কোণে ধপাস করে বসে পড়ল। এতোয়ারি ধীরে ধীরে মায়ের পাশে গিয়ে বসল। মা দুটো হাত ভাঁজ করে হাঁটুর উপর রেখে মুখ ঢেকে বসেছিল। এতোয়ারি তার পিঠে হাত আলতো করে রাখতেই বড় শ্বাস ফেলল মা। এতোয়ারি কিছু বলার আগে সে মুখ তুলে বলল, ওহ। শান্ত হও মা, একটু শুয়ে পড়ো। এতোয়ারি বলল, আমার এখন খুব শান্তি লাগছে। এত শান্তি আমি জীবনে কখনো পাইনি। উফ, এতদিন বুকে যে রাগ পুষে রেখেছিলাম তা আজ। মাথা নাড়ল মা। এতোয়ারি অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মায়ের এমন তৃপ্ত মন সে কখনো দেখেনি। জ্ঞান হওয়ার পর থেকে সে শুধু মাকে বাবার হাতে মার খেতে দেখেছে। মুখ বুজে সহ্য করেছে মা। আজ প্রথমবার উল্টো দৃশ্য দেখল। মা হিংস্র হয়ে বাবার গায়ে হাত তুলল, আর বাবা সেটা মেনে নিতে বাধ্য হল। হতভম্ব এতোয়ারির মনে হল তার মরে যাওয়া উচিত। অপারেশন খুব ভালোভাবেই হয়েছে। পরের কাজটা বাগানের ডাক্তারবাবুই করে দিলেন। কপালের উপর একটা কাটা দাগ থাকলো বটে, কিন্তু বড় নার্স মলমের টিউব দিয়ে বললেন, এই নে, ডাক্তারবাবু দিয়েছেন, রোজ রাত্রে শোয়ার সময় লাগাবি, দেখবি ধীরে ধীরে দাগটা মিলিয়ে যাবে। শেষ পর্যন্ত মা অসুস্থ হলো। চা পাতা তুলে ঝুড়িতে বোঝাই করে ফ্যাক্টরির সামনে নিয়ে আসতে হয়। সেই পাতা ওজন করে যে এনেছে তার নামের পাশে খাতায় লিখে রাখা হয়। সাপ্তাহিক টাকা যে যত পাতা তুলেছে তার উপর ভিত্তি করে দেওয়া হয়। এই চা পাতার ঝুড়ি পিঠে বেঁধে নিয়ে আসার সময় বাগানের ভেতরে সরু পথে মাথা ঘুরে পড়ে গেল এতোয়ারির মা। অন্য কামিনরা দৌড়ে এসে দেখল ওর দাঁতে দাঁত লেগে আছে। কারো কাছে জল নেই, নদীও বেশ দূরে। তাই ধরাধরি করে মানুষটাকে নিয়ে আসা হলো হাসপাতালে। ততক্ষণে জ্ঞান ফিরেছে, ঘোলাটে চোখে তাকাচ্ছে। যে খাটটা খালি ছিল তাতে শুয়ে মাকে হাওয়া করতে লাগলো এতোয়ারি। মাকে বয়ে নিয়ে আসা লোকেরা বলতে লাগলো কিভাবে এতোয়ারির মা চা বাগানের মধ্যে পড়ে গিয়েছিল। বড় নার্সকে নিয়ে ডাক্তারবাবু এসে মাকে পরীক্ষা করলেন। সদ্বেদ ফিরে আসতেই মা উঠে বসতে চাইলে বড় নার্স ধমক দিলেন, না, একদম না, শুয়ে থাকো। ডাক্তারবাবু সব রকম পরীক্ষা করে বললেন, ভয়ের কিছু নেই, আজ এখানেই থাকো, বিশ্রাম হবে। প্রেশারটা বেশ বেড়ে গিয়েছে,
ওষুধ লিখে দিচ্ছি, খাইয়ে দাও। ডাক্তারবাবু চলে গেলেন। এতোয়ারের মা মাথা নাড়ল। বড় নার্স জিজ্ঞাসা করলেন, কি হলো? ঘরে ও একা থাকলে মুশকিল হবে। তোমরা মা মেয়ে কাজে বেরিয়ে এলে তো একাই থাকে, ঝামেলা করো না। বড় নার্স বেরিয়ে গেলে এতোয়ারি বলল, বাবার জন্য চিন্তা করো না, আমি তো থাকব। খুব গালি দেবে, আমি সহ্য করতে পারবো না। মা করুণ গলায় বলল, তোমাকে সহ্য করতে হবে না। জোর গলায় বলল এতোয়ারি। মানে? বলার ধরনে মা অবাক। এতদিন তুমি সহ্য করেছ, আমি দেখেছি। এখন যা বলার আমি বলবো, তোমাকে কিছু বলতে হবে না। মাকে বিছানায় শুয়ে দিয়ে মেয়ে তার কাজে চলে গেল। খারাপ খবর বাতাসের আগে দৌড়য়। হাসপাতালে ভর্তি হয়েছে বউ, এই খবর ঘরে বসে পেয়ে গিয়েছিল এতোয়ারির বাবা। এতোয়ারি ঘরে ফিরে দেখল বাবা পাশ ফিরে শুয়ে আছে। সে এসেছে বুঝেও মুখ খুলল না। মুখ খুলল রাতের খাওয়া শেষ করে একটা বিড়ি ধরিয়ে। অবাক হয়ে এতোয়ারি জিজ্ঞেস করল, বিড়ি কোথা পেলে? যেখান থেকেই পাই, তোর দরকার কি? ধোঁয়া ছেড়ে বলল, সব শুনেছি। তা ডাক্তার কি বলল, মরবে না বেঁচে যাবে? ঠোঁট কামড়ালো এতোয়ারি। তারপর জিজ্ঞাসা করল, তুমি কি চাইছ? কি আর চাইব, আমার কথা কে শুনছে? মুখ বেঁকালো বাবা। কিছুক্ষণ পরে নেভা বিড়ি ছুঁড়ে ফেলে দিয়ে বাবা আবার বলল, কাল তোর শরীর খারাপ বলে হাসপাতালে যাবি না। আমার শরীর খারাপ? কে বলল তোমাকে? নাক দিয়ে শব্দ বের হলো এতোয়ারির। আমার শরীর এখন ঠিক আছে। আমি কোনো কথা শুনতে চাই না, তুই কাল ঘরে থাকবি। কিন্তু কেন, সে কথা বলবে তো? আমি কোনো কথা বলবো না। আমি যদি তোর বাপ হই, তাহলে তুই আমার কথা শুনবি। বাবার চোখ বন্ধ হলো এবং খানিক পরেই নাক ডাকার শব্দ শোনা গেল। ফাঁ পড়ে পড়ল এতোয়ারি। গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখে একটি উপন্যাস বুকের ঘরে বন্দি আগুন এর প্রথম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প, উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।